আসসালামু আলাইকুম। এখন আমি এমএসসি মলিকুল আলোচনা করব। তো প্রথমে আমি রিটেন আলোচনা করব, একই ভিডিওতে আমি লেন্স আলোচনা করব, খুব ছোট একটা টপিক। তো প্রথম ডিউ কোশ্চেন, সেটা হচ্ছে এমএসসি মলিকুল কাকে বলে। তো এমএসসি মলিকুল আর মানে ইউজুয়ালি এদেরকে বলা হয় মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স, ঠিক আছে। তো এমএসসি মলিকিউলস আর ক্লাস্টার অফ জিন লোকেটেড ইন দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। তার মানে এরা হচ্ছে ক্রোমোজোম 6 এর যে শর্ট আর্ম থাকে ওইখানে ক্লাস্টার অফ জিন হিসেবে ইউজুয়ালি থাকে। এবার আসি এইচএল এ কাকে বলে, ঠিক আছে। এইচএল এর ফুল মিনিং হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। তো কথা হচ্ছে এইখানে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেনটা ইউজুয়ালি এই এমএইচসি মলিকুলের যে ক্লাস্টার অফ জিন থাকে, মানে এমএইচসি মলিকুল যেটা ক্লাস্টার অফ জিন থাকে, এই ক্লাস্টার অফ জিনের প্রোডাক্টটি হচ্ছে এইচএলএ, মানে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। তো হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন কাকে বলে? হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন্স ডিফাইন অ্যাজ দ্য প্রোডাক্ট অফ জিন অফ এমএইচসি হুইচ আর মেমব্রেন অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন, মানে এরা ইউজুয়ালি একটা মেমব্রেনের সারফেসে গ্লাইকোপ্রোটিন হিসাবে থাকে। তো এবার আসি এদের ক্লাসিফিকেশন, মানে এমএইচসি মলিকুল বা এইচএল এর ক্লাসিফিকেশন। তো প্রথমে আসি এমএইচসি মলিকুল আমরা জানি টু টাইপস, তাই না? এমএইচসি ক্লাস 1 আর একটা হচ্ছে এমএইচসি ক্লাস 2। এটা হচ্ছে টু টাইপস আমরা জানি। তো যেটা হচ্ছে এমএইচসি ক্লাস 1, ওই এমএইচসি ক্লাস 1 প্রোটিনকে যেই সব এইচএলএ অ্যান্টি জেনের জিনগুলো কোড করে থাকে ওই সব এইচএলএ জিনকে ক্লাস 1 এর মধ্যে রাখা হয়। আর যেই সব এইচএলএ জিনের মানে হিউম্যান লিম্ফোসাইটিক অ্যান্টিজেনের জিন যেগুলা ক্লাস 2 এমএইচসি মলিকিউলকে কোড করে ওদেরকে ক্লাস 2 এর মধ্যে রাখা হয়। তো ইউজুয়ালি এইচএলএ জিন যেগুলো ক্লাস 1 এমএইচসি মলিকিউলকে কোড করে থাকে ওই এইচএলএ জিন হচ্ছে তিনটা। একটা হচ্ছে এইচএলএ এ, এইচএলএ বি এবং এইচএলএ সি। তো এইচএলএ এ, বি এবং সি এই তিনটা হচ্ছে ক্লাস 1 এমএইচসি মলিকিউলকে কোড করে থাকে। এই জন্য এই এইচএলএ এ, এইচএলএ বি, এইচএলএ সি জিনকে ক্লাস 1 এর মধ্যে রাখা হয়, ঠিক আছে। এবার সে ক্লাস 2, ক্লাস 2 এর মধ্যে শুধুমাত্র এইচএলএ ডিটা থাকে, ঠিক আছে। এইচএলএ ডি গ্রুপ। এখন ডি গ্রুপের মধ্যে স্পেসিফিক্যালি তিনটা থাকে, যেমন হচ্ছে ডিপি, ডিকিউ, ডিআর, ঠিক আছে। এই এইচএলএ ডিপি, ডিকিউ, ডিআর এই তিনটা জিন হচ্ছে এমএইচসি ক্লাস 2 কে কোড করে থাকে। এই জন্য এইচএলএ ডিপি, ডিকিউ, ডিআর কে ইউজুয়ালি ক্লাস 2 এর মধ্যে রাখা হয়। এবার এছাড়াও আরও একটা গ্রুপ আছে, ওটাকে বলা হয় ক্লাস 3, ঠিক আছে। তো এই ক্লাস 3-তে যেই সব জিন থাকে ওই সব জিনগুলো এমএইচসি মলিকুলকে কোড করে না, ঠিক আছে। এমএইচসি মলিকুল ছাড়া অন্য জিনিসকে কোড করে, অন্য কোনো কম্পোনেন্টস বা অন্য কোনো প্রোটিনকে কোড করে। ইউজুয়ালি ক্লাস 3 এর মধ্যে যে এইচএলএ জিনগুলো থাকে ওইগুলো ইউজুয়ালি একটা কমপ্লিমেন্টের কম্পোনেন্টসকে কোড করে থাকে। ইউজুয়ালি C2, C4, প্রোপারডিন এবং ফ্যাক্টর বি এই চারটা হচ্ছে কমপ্লিমেন্টের কম্পোনেন্টস। এই চারটাকে ইউজুয়ালি যেই সব জিনগুলো কোড করে থাকে ওরা হচ্ছে ক্লাস 3 এর মধ্যে পড়ে। এছাড়াও লেন্সে একটা এক্সট্রা ইনফো আছে, সেটা হচ্ছে এই ক্লাস 3 এর মধ্যে যেই সব জিন থাকে ওইটা দুইটা সাইটোকাইন্সকেও ইউজুয়ালি কোড করে থাকে। কি কি সাইটোকাইন্স? টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং লিম্ফোটক্সিন, ঠিক আছে। লিম্ফোটক্সিন, এই লিম্ফোটক্সিন এই দুইটা সাইটোকাইন্সকেও এরা ইউজুয়ালি কোড করে থাকে। তো এবার আসি হচ্ছে নেচার, এই এইচএলএ যে অ্যান্টিজেন, এইচএলএ অ্যান্টিজেনের নেচার, ঠিক আছে। তো এইচএলএ অ্যান্টিজেন ইউজুয়ালি এরা কেমিক্যালি গ্লাইকোপ্রোটিন এবং এইচএলএ অ্যান্টিজেন ইউজুয়ালি বলেছি সারফেস অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন। তো যেই সব সারফেসে ইউজুয়ালি থাকে ওই সব সারফেস থেকে এরা রিলিজ হয়। এছাড়াও এরা সিক্রেশনেও পাওয়া যায়, ঠিক আছে। যেমন সেরাম, সেমিনাল ফ্লুইড, মিল্কে পাওয়া যায়। আর এগুলো আমরা ডিটেক্ট করতে পারি ইউজুয়ালি দুইটা টেস্টের মাধ্যমে। একটা হচ্ছে আমরা সেরোলজিক্যাল টেকনিকের মাধ্যমে করতে পারি, দুই হচ্ছে আমরা লিম্ফোসাইট কালচার করে করতে পারি, ঠিক আছে। দুইভাবে। এখন কথা হচ্ছে আমি যে এই এদের ডিস্ট্রিবিউশনগুলো বলি না, এখন ডিস্ট্রিবিউশনগুলো বলি, ঠিক আছে। ডিউ কোশ্চেন। তো ক্লাস 1 এমএইচসি মলিকুলের ডিস্ট্রিবিউশন কি? আমরা আগেই জানি ক্লাস 1 এমএইচসি মলিকুল যত নিউক্লিয়েটেড সেল আছে সব নিউক্লিয়েটেড সেলের সারফেসে থাকে। আর যেটা হচ্ছে ক্লাস 2 এমএইচসি মলিকুল, ক্লাস 2 এমএইচসি মলিকুল ইউজুয়ালি প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসেই শুধু থাকে। তো
প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে তিনটা আমরা জানি, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং বি লিম্ফোসাইট। এই তিনটা সেলের সারফেসেই শুধু এমএইচসি ক্লাস 2 মলিকুলটা এক্সপ্রেস হয়, মানে এই তিনটা সেলের সারফেসে এইচএলএ, ডিপি, ডিকিউ, ডিআর অ্যান্টিজেন পাওয়া যায় এবং অল নিউক্লিয়েটেড সেলের সারফেসে ক্লাস 1 এমএইচসি মানে হচ্ছে এইচএলএ এ, এইচএলএ বি, এইচএলএ সি এই অ্যান্টিজেনগুলো পাওয়া যায়। ঠিক আছে, এবার আসি ক্লাস 3। ক্লাস 3 হচ্ছে আমরা কমপ্লিমেন্টের কিছু ফ্যাক্টর এবং কিছু সাইটোকাইনস আমরা পেয়েছি। ঠিক আছে, মানে ক্লাস 3-তে যেই সব জিন থাকে ওই জিনগুলো এই কম্পোনেন্টসগুলো কোড করে থাকে। তো এই কম্পোনেন্টসগুলো ইউজুয়ালি আমাদের সেরামে ফ্রিলি আমরা পাই, সেরামে। ঠিক আছে, এই সেরামে এই ফ্যাক্টরগুলো ফ্রিলি আমরা পাইতে পারি, সেরামে সার্কুলেশন অবস্থায় থাকে। তার মানে এখানে আমরা যে এইচএল এর পড়লাম ওইখানেও কিন্তু বলেছি এটা সেল থেকেও রিলিজ হয়, ওটা সেরামেও আমাদের থাকে। তো এখানে আমরা সেরামেও এই ক্লাস 3টা ইউজুয়ালি পাচ্ছি। ঠিক আছে, এবার চলে আসি এইগুলোর হচ্ছে মেন ফাংশন বা বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। তো ফাংশন আমরা জানি, প্রথমে আসি এমএইচসি মলিকিউল 1। ঠিক আছে, এমএইচসি মলিকিউল 1টা ইউজুয়ালি আমাদের CD8 যেই সেল বা সাইটোটক্সিক টি সেল, যেটা এই ক্লাস 1 এমএইচসি মলিকুলের মাধ্যমেই তো কোনো হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে, তাই না? তো এটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে ক্লাস 1 এমএইচসির মাধ্যমে, একটা ফাংশন গেল। আরেকটা ফাংশন আছে ক্লাস 2 এমএইচসি। ঠিক আছে, ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে দুইটা ইউজুয়ালি ফাংশন হয়ে থাকে। ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে ইউজুয়ালি হেল্পার টি সেল, তাই না, CD4 টি সেল, এই হেল্পার টি সেল ইউজুয়ালি কোনো ম্যাক্রোফেজ অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, তাই না? ম্যাক্রোফেজ একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই ম্যাক্রোফেজ যদি কোনো অ্যান্টিজেনকে ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে এই হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু হেল্পার টি সেল ওই অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে। তো ক্লাস 2 এমএইচসি মলিকুলের একটা ফাংশন গেল। আরও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এই ক্লাস 2 এমএইচসি মলিকুল হচ্ছে ইউজুয়ালি এই বি সেল এবং হেল্পার টি সেলের কোলাবোরেশন করে থাকে। ঠিক আছে, কিভাবে করে আমরা জানি হচ্ছে টি সেল মানে টি হেল্পার সেলের একটা সাবসেট হচ্ছে টি ফলিকুলার হেল্পার সেল, তাই না? আর আমাদের যেই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান থাকে ওইখানে আমাদের যে বি ফলিকল থাকে ওইখানে আমাদের বি লিম্ফোসাইট থাকে। তো এই বি ফলিকুলার ইউজুয়ালি টি ফলিকুলার হেল্পার সেলও যায়। তো যখন বি সেলটা ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে ইনগালভ করে বি সেলটা প্রেজেন্ট করে টি ফলিকুলার হেল্পার সেলের কাছে, তখনও কিন্তু এই বি সেলটা ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে প্রেজেন্ট করে। তখনই এই টি ফলিকুলার হেল্পার সেলটা এই বি সেলের অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ইন্টারলিউকিন রিলিজ করে বি সেলের ক্লাস সুইচিং করে দেয়, মানে এদের দুইজনের মধ্যে একটা কোলাবোরেশন হচ্ছে, তাই না? তো এখানে ক্লাস 2 হচ্ছে বি সেল কোলাবোরেশন অফ টি সেল মানে করে দিচ্ছে ক্লাস 2 এর মাধ্যমে। এছাড়াও গ্রাফট, আমরা যখন আরেকটা ফাংশন হচ্ছে আমরা যখন গ্রাফট একজনের শরীর থেকে আরেকজনের শরীরে দিই তখন ওই গ্রাফটটা রিজেক্ট করবে কিনা এইটা হচ্ছে এমএইচসি মলিকুলের মাধ্যমে বা এইচএল এর উপর ডিপেন্ড করে। এই গ্রাফটটা ইউজুয়ালি যদি এমএইচসি কে ফরেন হিসেবে ধরে তাহলে গ্রাফটটা ইউজুয়ালি ওরা ওই ফরেন পার্টিকেল বা ফরেন অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ওই গ্রাফটটা রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এছাড়াও এই ফাংশন হচ্ছে এরা কমপ্লিমেন্ট সিস্টেমের সাথে রিলেটেড, কারণ আমরা জানি ক্লাস 3 হচ্ছে কমপ্লিমেন্টের অনেকগুলো কম্পোনেন্টস ইউজুয়ালি প্রডিউস করে। এছাড়াও এরা মেনি ডিজিজের সাথেও সম্পর্কিত। কি ডিজিজের সাথে সম্পর্কিত? তো আসে হচ্ছে এমএইচসি 1 মলিকুলের সাথে কি ডিজিজ সম্পর্কিত। তো এমএইচসি 1 মলিকুলের মধ্যে যেই সব ডিজিজগুলো হয়ে থাকে, মানে এমএইচসি 1 মলিকুলের সাথে যেই সব ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড সেইগুলো ইউজুয়ালি এইচএলএ-বি যেটা থাকে এইচএলএ-বি এর সাথে সম্পর্কিত। এইচএলএ-বি এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। তো এইচএলএ-বি এর যেটা এইচএলএ-বি27 এইচএলএ-বি27 এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, আর অপরদিকে যেটা হচ্ছে ক্লাস 2 এমএইচসি মলিকুল দিয়ে যেই সব ডিজিজগুলো হয়ে থাকে, মানে ক্লাস 2 এমএইচসি মলিকুলের সাথে যেই সব ডিজিজগুলো রিলেটেড ওই ডিজিজগুলো ইউজুয়ালি শুধুমাত্র ডিআর এর সাথে রিলেটেড। ঠিক আছে, ডিআর এর সাথে রিলেটেড। তো ডিআর এরও অনেকগুলো ভ্যারাইটি আছে, এর মধ্যে একটা হচ্ছে ডিআর3 আর একটা হচ্ছে ডিআর4।
তো প্রথমে চলে আসে হচ্ছে ক্লাস 1 এমইসি মলিকুলের সাথে, যেটা হচ্ছে HLA-B27 জিন। HLA-B27 এর সাথে কোন কোন ডিজিজ সম্পর্কিত? তো ডিজিজগুলো হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রাইটার সিনড্রোম, পোস্টগনোককাল আর্থ্রাইটিস, অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস। তো কিভাবে মনে রাখতে পারি? একটা ছেলে বসে আছে, ঠিক আছে, তার পিঠে অনেক ব্যথা, মানে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে, সে বসে বসে লিখতেছে। লিখা মানে রাইট, রাইট মানে লেখা, মানে সে রাইটার সিনড্রোম আছে, তার বোনসে অনেক ব্যথা, জয়েন্টেও ব্যথা, মানে পোস্টগনোকক্কাল আর্থ্রাইটিস, এবং তার চোখেও সমস্যা, ইউভাইটিস আছে, মানে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস। ঠিক আছে, এবার আসি হচ্ছে ক্লাস 2 এমইসি মলিকুলের সাথে কোন কোন ডিজিজ অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে DR3। ওটার জন্য ইউজুয়ালি 3টা ডিজিজ হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে SLE, সিস্টেমিক লুপাস এরিথ্রিমাটাস, আর দুইটা হচ্ছে গ্রেভস দিয়ে নাম, একটা হচ্ছে গ্রেভ ডিজিজ আর একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। ঠিক আছে, এবার আসে হচ্ছে DR4 দিয়ে কোন ডিজিজ হয়ে থাকে। DR4 দিয়ে দুইটা ডিজিজ হয়ে থাকে। DR4 এর অর্ধেক এইভাবে মনে রাখতে পারি, দুইটা ডিজিজ হয়ে থাকে। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, এই ডিজিজগুলো ইউজুয়ালি হয়ে থাকে। এবার সেই অর্গান ট্রান্সপ্লান্টে এমএইচসি বা HL এর রোল কি? ঠিক আছে, HL এর রোল কি? তো মেনলি হচ্ছে HLA বা হিউম্যান লিম্ফোসাইটিক অ্যান্টিজেন, যেটা হিউম্যান লিম্ফোসাইটিক অ্যান্টিজেনটা ইউজুয়ালি HLA জিন দিয়ে কোড করে থাকে, ঠিক আছে, কোড হয়ে থাকে। তো এই HLA অ্যান্টিজেনগুলো হচ্ছে অ্যালোটাইপ মানে একই স্পিসিসের, একটা হিউম্যান থেকে আরেকটা হিউম্যানের অনেক ডিফারেন্স থাকে, ইউজুয়ালি মিলে না। তো কি হয়, এই HLA অ্যান্টিজেন যদি মানে একটা হিউম্যানের সাথে আরেকটা হিউম্যানের সাথে মিলানো হয়, যদি মিলে যায়, তাহলে যদি অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে গ্রাফট রিজেকশনের চান্সটা অনেক কমে যায়। ঠিক আছে, কিন্তু একটা হিউম্যান আরেকটা হিউম্যানের সাথে যদি এই HLA বা MHC মলিকুলের কোনো রিকগনাইজেশন, মেনলি হচ্ছে এই HLA জিনটা, মানে HLA জিন যে HLA অ্যান্টিজেনটা কোড হয়, মানে হিউম্যান লিম্ফোসাইটিক অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা যদি একটা হিউম্যানের সাথে আরেকটা হিউম্যানের সাথে না মিলে, তাহলে অনেক ইমিউন রেসপন্স হয়ে যেতে পারে, যার কারণে হচ্ছে গ্রাফট রিজেকশনও ইউজুয়ালি হয়ে যায়। ঠিক আছে, এবার আসি হচ্ছে HLA টাইপিং কাকে বলে। ঠিক আছে, HLA টাইপিং হচ্ছে একটা প্রসিডিউর, যখন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে অর্গান বা টিস্যু ট্রান্সপ্লান্ট করা হয়, তখন এই যেই প্রসেসের মাধ্যমে ইউজুয়ালি এই HLAটা ম্যাচ করানো হয়, এটাই হচ্ছে HLA টাইপিং। তো ডেফিনেশনটা দেখে নিই। ইট ইজ দ্য প্রসিডিউর হুইচ ইজ ডান টু ম্যাচ দ্য cell or tissue between donor and recipient during organ transplantation. তো এই HLA টাইপিং এর অনেকগুলো ইউজ আছে। ঠিক আছে, কি কি ইউজ আছে? এটা হচ্ছে প্যাটার্নিটি টেস্টিং এর জন্য ইউজুয়ালি ইউজ করা হয় HLAটা। দুই হচ্ছে এটা অ্যানথ্রোপোলজিক স্টাডিতেও ইউজুয়ালি ইউজ করা হয়ে থাকে। দেন 3 হচ্ছে ইউজুয়ালি অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে এই HLA কম্প্যাটিবিলিটি দেখা হয়। ঠিক আছে, এই HLA কম্প্যাটিবিলিটি দেখে ইউজুয়ালি অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে। আর 4 হচ্ছে HLA টাইপিং করে ইউজুয়ালি কোনো HLA বা ডিজিজ অ্যাসোসিয়েশনও বের করা যায়। ঠিক আছে, তো এবার আসি আমরা হচ্ছে HLA ক্লাস 1 এবং HLA ক্লাস 2 কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি, মানে এই HLA টাইপিং এর মাধ্যমে আসলে কোন প্রসিডিউরের মাধ্যমে আমরা HLA টাইপ 1 টাইপ 2 বের করি। তো HLA ক্লাস 1 বা MHC ক্লাস 1টা আমরা হচ্ছে আইডেন্টিফাই বা ডিটেক্ট করে বের করতে পারি হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সাইটোকাইন্স রিয়াকশনের মাধ্যমে। কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সাইটোকাইন্স রিয়াকশনের মাধ্যমে আমরা এই HLA টাইপ 1টা ইউজুয়ালি আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিটেক্ট করতে পারি ইউজুয়ালি অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে। আর HLA টাইপ 2টা ইউজুয়ালি আমরা মিক্স লিম্ফোসাইট রিয়াকশনের মাধ্যমে বের করতে পারি, মিক্স লিম্ফোসাইট রিয়াকশনের মাধ্যমে। ঠিক আছে, তো এই মিক্স লিম্ফোসাইট রিয়াকশনটা ইউজুয়ালি আমাদের দেশে করা হয় না। আমাদের দেশে শুধুমাত্র এই ক্লাস 1 HLA টাইপিংটা ইউজুয়ালি করা হয়, HLA টাইপিং টেস্টটা করা হয়। এটা ইউজুয়ালি আমাদের যেই ইমিউনোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে বারডেমে, ওই বারডেমে ইউজুয়ালি করা হয়ে থাকে। এবার আসে হচ্ছে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 প্রোটিনের ডিফারেন্স। তো ইউজুয়ালি এই CD4 পজিটিভ সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে হচ্ছে
ক্লাস 2, মানে আমরা জানি হেল্পার টি সেলের কাছে ক্লাস 2 এমএসসি মলিকুল অ্যান্টিজেন প্রেজেন্ট করে, আর হচ্ছে CD8 পজিটিভ বা সাইটোটক্সিক টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে হচ্ছে ক্লাস 1 এমএসসি প্রোটিন। আর হচ্ছে অল নিউক্লিয়েটেড সেলের সারফেসে পাওয়া যায় ক্লাস 1 এমএসসি প্রোটিন। দেন হচ্ছে ফাউন্ড অন সারফেস অফ প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেমন ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, বি সেল, এইগুলো সারফেসে ক্লাস 2 এমএসসি মলিকুল পাওয়া যায়, সাথে সাথে ক্লাস 1ও পাওয়া যায়, কারণ আমরা জানি ক্লাস 1 অল নিউক্লিয়েটেড সেলের সারফেসে থাকে, তো ডেনড্রাইটিক, ম্যাক্রোফেজ, বি সেল তো নিউক্লিয়েটেড, তাই না? ওখানে ক্লাস 1ও থাকবে, আর এগুলো প্রফেশনাল হয়, ক্লাস 2 প্রোটিনও এদের সারফেসে থাকে। দেন এনকোডেড বাই জিন ইন এইচএল এর লোকাস, মানে এইচএল এর লোকাস দিয়ে এনকোডেড হয় কি দুইটাই এইচএল এর লোকাসের জিন দিয়ে এনকোডেড হয়ে থাকে। দেন এক্সপ্রেশন অফ জিন ইন কোডোমিনেন্ট, এটা দুইটাই করতে পারে। কোডোমিনেন্ট জিনিসটা কি? কোডোমিনেন্ট হচ্ছে মা এবং বাবা দুইজনের শরীর থেকে যে জিনটা আসতেছে, ওই জিনটার সংমিশ্রণে আর কি একটা নতুন জিন বা দুইটা একসাথে মিলিতভাবে এক্সপ্রেশন করতেছে, ওটাকেই কোডোমিনেন্ট বলা হয়। মানে বোথ ম্যাটারনাল অ্যান্ড প্যাটারনাল জিনটার এক্সপ্রেশনটাকে ইউজুয়ালি কোডোমিনেন্ট বলা যায়। তো দুইটা ক্ষেত্রে হচ্ছে ইয়েস, মানে এমএসসি ক্লাস 1 এমএসসি 2 দুইটাই হচ্ছে কোডোমিনেন্ট এক্সপ্রেশন করে থাকে। দেন মাল্টিপল অ্যালিল অ্যাট ইচ জিন লোকাস, দুইটার ক্ষেত্রে ইয়েস, দুইটাই মাল্টিপল অ্যালিল থাকতে পারে। দেন কম্পোস্ট অফ 2 পেপটাইডস এনকোডেড ইন দ্য এইচ এর লোকাস, এখন হচ্ছে 2 পেপটাইডস ডেটা, সেটা হচ্ছে ক্লাস 2 এমএসসি মলিকুল, আর কম্পোস্ট অফ 1 পেপটাইড এনকোডেড ইন দ্য এইচ এর লোকাস, সেটা হচ্ছে ক্লাস 1 এমএসসি মলিকুল, ঠিক আছে? তো যেটা হচ্ছে ক্লাস 1 এমএসসি মলিকুল, ওইখানে একটা পেপটাইড এনকোড করে এইচএর লোকাস, এছাড়াও আরও একটা অ্যাডিশনাল বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন থাকে, ঠিক আছে? এই বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনটা আমাদের ক্রোমোজোম 15, যেটা ক্রোমোজোম 50 মে এই বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনের জিনটা থাকে। আর আমরা জানি এইচএল এর জিনগুলো ইউজুয়ালি যে এমএসসি জিন ক্লাস্টার থেকে আসে, ওটা ক্রোমোজোম 6 এ থাকে, ঠিক আছে? তো কথা হচ্ছে এখানে দুইটা পেপটাইড ক্লাস 2 কে কোড করতেছে, এখানে একটা পেপটাইড ক্লাস 1 কে কোড করতেছে। এটা 1 মানে 1, 2 মানে 2 মনে রাখতে পারবো, ঠিক আছে? তো কথা হচ্ছে দুইটা পেপটাইড ক্লাস 2 কে কোড করে কেন? কারণ হচ্ছে এই দুইটা পেপটাইড দ্বারা ক্লাস 2 এমএসসি মলিকুল কোড হয়, কারণ হচ্ছে ক্লাস 2 এমএসসি মলিকুলের যেই মলিকুলটা থাকে, ধরলাম এটা ক্লাস 2 এমএসসি মলিকুল, ঠিক আছে? এই ক্লাস 2 এমএসসি মলিকুলের সারফেসে একটা আলফা চেন থাকে, একটা বিটা চেন, মানে পুরোটাই, মানে ক্লাস 2 এমএসসি মলিকুল আসলে গঠিত হয়েছে একটা আলফা চেন আর একটা বিটা চেন দিয়ে, ঠিক আছে? তো আলফা চেন একটা পেপটাইড কোড হয়, আর বিটা চেন আরেকটা পেপটাইড যেটা কোড হয়, তো দুইটা আলাদা পেপটাইড কোড হচ্ছে, তাই না? তো এইখানে এই জন্যই বলা হয়েছে 2 পেপটাইডস। অপরদিকে এই যেটা ক্লাস 1 এমএসসি মলিকুল, সেটা শুধুমাত্র একটা পেপটাইড দিয়েই হয়, শুধু তার সাথে একটা বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন থাকে। তো এরপরে আমি লেঞ্জে চলে যাই, লেঞ্জেরটা আলোচনা করব। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু যেটা আরবিসি, তাই না, রেড ব্লাড সেল কিন্তু এই নন নিউক্লিয়েটেড, এই জন্য এদের কিন্তু কোনো এমএসসি প্রোটিন থাকে না, ঠিক আছে? আমরা জানি শুধুমাত্র নিউক্লিয়েটেড সেলে ইউজুয়ালি আমাদের ক্লাস 1 এমএসসি মলিকুল থাকে। তো চলে আসি লেঞ্জে আমি শুধু এক্সট্রা ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এমএসসি মলিকুল অ্যালোজেনিক, একটা ইনডিভিজুয়ালের থেকে আরেকটা ইনডিভিজুয়াল ইউজুয়ালি ডিফারেন্স থাকে। এগুলোর কোন ক্লাসিফিকেশন আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আমি সবই আলোচনা করেছি। তাছাড়া এগুলো হচ্ছে ক্রোমোজোম 6 এর শর্ট আর্মে থাকে, এটা আলোচনা করেছি। তো এক্সট্রা ইনফো হচ্ছে প্রত্যেকটা পার্সনের দুইটা হ্যাপ্লোটাইপস ইউজুয়ালি থাকে, মানে একটা পার্সন, ধরলাম এটা একটা পার্সনের ইউজুয়ালি দুইটা হ্যাপ্লোটাইপসের জিন থাকে, একটা হচ্ছে মায়ের থেকে আসে আর একটা হচ্ছে বাবার থেকে আসে, ঠিক আছে? এই জন্য দুইটা হ্যাপ্লোটাইপের জিন থাকে। তো সেরকম এই ইন্ডিভিজুয়াল ইউজুয়ালি মায়ের থেকেও একটা ক্রোমোজোম 6 আসছে, বাবার থেকেও একটা ক্রোমোজোম 6 আসতেছে, তাই না? তো এই ক্রোমোজোমে 6 এর অনেক ডাইভার্স পলিমরফিজম হতে পারে, এই জন্য যেহেতু আলাদা আলাদাভাবে আসতেছে। যেমন হচ্ছে 2017 সাল পর্যন্ত যেটা হচ্ছে এইচএলএ টাইপ এ এর ক্ষেত্রে ইউজুয়ালি 3900 মানে 3900 অ্যালিল পাওয়া গিয়েছে, আর যেটা হচ্ছে এইচএলএ বি তার ক্ষেত্রে 4800 অ্যালিল পাওয়া গিয়েছে, আর যেটা হচ্ছে এইচএলএ সি তার ক্ষেত্রে 3500 অ্যালিল পাওয়া গিয়েছে, যেটা এইচএলএ ডি তার ক্ষেত্রে 4600 অ্যালিল পাওয়া গিয়েছে। তো এর ক্ষেত্রে পাওয়া গেছে হচ্ছে 3900 অ্যালিল, আর এইচএলএ বি এর ক্ষেত্রে পাওয়া গিয়েছে হচ্ছে 4800 অ্যালিল, যে 4800 অ্যালিল।
দেন হচ্ছে HLA-C এর ক্ষেত্রে পাওয়া গিয়েছে 3500 অ্যালিল, আর HLA-D এর ক্ষেত্রে পাওয়া গিয়েছে 4600 অ্যালিল। তো 2017 সাল পর্যন্ত এতগুলো অ্যালিল ইউজুয়ালি মোট পাওয়া গিয়েছে। তো একজনের শরীরে অনেক ডাইভার্সিটি হতে পারে, যেহেতু মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম 6 আসছে, বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম 6 আসছে, তাই না? তো তারপরেও একটা ইন্ডিভিজুয়াল কিন্তু ইউজুয়ালি এই মায়ের থেকে একটা জিন, বাবার থেকে একটা জিন নিয়ে ইউজুয়ালি কোডোমিনেন্ট ম্যানারে ইউজুয়ালি প্রোটিন সিনথেসিস করে, পারে এমএইচসি মলিকুল সিনথেসিস করে। তো ইউজুয়ালি এই ক্ষেত্রে মায়ের যেই লোকাস থাকে, মায়ের জিন থেকে কিছু নিয়ে বাবার জিন থেকে কিছু নিয়ে একসাথে কোডোমিনেন্টলি এরা ইউজুয়ালি একটা জিন ইউজুয়ালি প্রডিউস করে, ইউজুয়ালি ওইখান থেকে এমএইচসি মলিকুল প্রডিউস করে থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু বাবার থেকে একটু নিল, মায়ের থেকে একটু নিল, তো 2 ক্লাসের MHC1 এবং 2 ক্লাসের MHC প্রডিউস করতে পারে। তো ফর এক্সাম্পল দেখা যাচ্ছে মায়েরও ক্রোমোজোম 6 আসছে, বাবারও ক্রোমোজোম ঠিক 6 আসছে, তাই না? তো মায়ের ক্রোমোজোম 6-এ ইউজুয়ালি HLA, মানে ক্লাস 1 এর ক্ষেত্রে বলি, ক্লাস 1 এর ক্ষেত্রে HLA A B C তিনটাই কিন্তু থাকছে, তাই না? মায়ের ক্রোমোজোম 6, আবার বাবার ক্রোমোজোমে ABC HLA ABC দুইটাই, মানে তিনটাই থাকতেছে। তো এই ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল মায়ের কাছ থেকেও পাচ্ছে, বাবার কাছ থেকেও পাচ্ছে, তো ও কি করে, ক্লাস 1 MHC মোট 6টা প্রডিউস করে, ঠিক আছে? 3টা তারা মায়ের কাছ থেকে প্রডিউস করতেছে, 3টা বাবার কাছ থেকে, মোট 6টা ক্লাস 1 MHC মলিকুল প্রডিউস করতে পারে। অপরদিকে ক্লাস 2 MHC মলিকুল 6টার বেশি হতে পারে। কারণ কি? কারণ আমরা জানি ক্লাস 1 MHC মলিকুল শুধুমাত্র একটা HLA ইনকোডেড জিন দিয়ে হয়ে থাকে, তাই না? একটা HLA ইনকোডেড জিন দিয়ে একটা পেপটাইড হয়, তার মানে এখানে 6টা হয়। অপরদিকে যেটা হচ্ছে ক্লাস 2 MHC ইউজুয়ালি 2টা HLA এনকোডেড পলিপেপটাইড থাকে, তাই না? তো 2টা এনকোডেড পলিপেপটাইড যখন প্রডিউস হচ্ছে, 2টা এনকোডেড পলিপেপটাইড প্রডিউস হওয়ার জন্য যে ইউজুয়ালি যেই ডি জিনটা থাকে ওর মধ্যে হচ্ছে অনেক মিক্স ম্যাচ হয়ে থাকে। মায়ের কাছ থেকে যেই ডি জিন আছে এবং বাবার কাছ থেকে যেই ডি জিন আছে, এই দুইটার মধ্যে অনেক মানে মিক্স এবং ম্যাচ হয়, যার কারণে এটা 6-এর বেশিও ইউজুয়ালি ক্লাস 2 MHC মলিকুল প্রডিউস হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে ক্লাস 1টা ইউজুয়ালি 6টা হয়, ক্লাস 2টা ইউজুয়ালি 6টার বেশি হয়ে থাকে। তো এই ছেলে ক্লাস 1 এবং ক্লাস 2 ইউজুয়ালি মেজর অ্যান্টিজেন, ঠিক আছে, কোনো অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। এছাড়া অনেক মাইনর অ্যান্টিজেনও আছে। মাইনর অ্যান্টিজেনগুলো ইউজুয়ালি একজনের শরীরের যেই নর্মাল স্ট্রাকচারাল প্রোটিন থাকে ওইগুলোকে মাইনর অ্যান্টিজেন বলা হয়। এগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যদি আমি দিই তাহলে কিন্তু অ্যান্টিজেনিক। তো এই ক্ষেত্রে কি হয়, অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ইউজুয়ালি এই মাইনর অ্যান্টিজেন কিন্তু দেখা হয় না, শুধু এই মেজর অ্যান্টিজেন ক্লাস 1 ক্লাস 2 বা HLA টাইপিংটা দেখা হয়। তো এই ক্ষেত্রে HLA টাইপিংটা যদি মিলে যায় তাহলে অর্গান ট্রান্সপ্লান্ট করে এই মাইনর যেই অ্যান্টিজেন এটাকে সাপ্রেস করার জন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আছে হচ্ছে ক্লাস 1 MHC, ক্লাস 2 MHC মলিকিউলার স্ট্রাকচার। তো আমি এই পিকচারটা গুগল থেকে সংগ্রহ করেছি। তো প্রথমে এসেছে ক্লাস 1 MHC মলিকিউল। তো ক্লাস 1 MHC মলিকুল হচ্ছে এটা ক্লাস 1 MHC মলিকুল। তো ক্লাস 1 MHC মলিকুল ইউজুয়ালি ভার্চুয়ালি যত নিউক্লিয়েটেড সেল আছে তার সারফেসেই থাকে। এর মলিকুলার ওয়েট হচ্ছে 45,000 মলিকুলার ওয়েট। আর এটার যে হেভি চেনটা, এটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা হেভি চেন। তো এটা হচ্ছে যে হেভি চেন, এইখানে আমরা দেখতেছি যে এইটা হচ্ছে একটা হেভি চেন, এই পুরোটাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা হেভি চেন। তো এই হেভি চেনটা কি করে, একটা B2 মাইক্রোগ্লোবিউলিনের সাথে বাইন্ড করে। এটা ইগোলটা, এটা হচ্ছে B2 মাইক্রোগ্লোবিউলিন বা বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন, ঠিক আছে? এই বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনের সাথে এই হেভি চেনটা নন কোভ্যালেন্টলি বাইন্ড করে। তো এই যে হেভি চেনটা হচ্ছে একটা HLA জিন থেকে ইউজুয়ালি কোড হয়। মানে হেভি চেনটা যেহেতু একটা পলিপেপটাইড, এটা শুধুমাত্র একটা HLA জিন থেকে কোড হয়ে থাকে। তো এই হেভি চেনটা ইউজুয়ালি হাইলি পলিমরফিক, এটা ইমিউনোগ্লোবিউলিনের মতো ইউজুয়ালি কাজ করে থাকে। তো এই হেভি চেনের উপরে একটা হাইপার ভ্যারিয়েবল রিজন থাকে, এটা হচ্ছে হাইপার ভ্যারিয়েবল রিজন, ঠিক
ঠিক আছে। তো এই হাইপার ভ্যারিয়েবল রিজনে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যান্টিজেনকে এরা প্রেজেন্ট করতেছে। কার কাছে প্রেজেন্ট করে? CD8T সেলের কাছে বা সাইটোটক্সিক টি সেলের কাছে। তো এই CD8T সেল কি করে? CD8T সেল এসে এর যেই হেভি চেনের যে কনস্ট্যান্ট রিজনটা, মানে ইউজুয়ালি যেই হেভি চেনের এইখানে যে কনস্ট্যান্ট রিজনটা থাকে, কনস্ট্যান্ট রিজনে এসে ইউজুয়ালি বাইন্ড করে, ইউজুয়ালি এটাকে তারা ইউজুয়ালি রিসিভ করে, ঠিক আছে। তো কথা হচ্ছে এইখানে যেই হাইপার ভ্যারিয়েবল রিজনটা থাকে, এই হাইপার ভ্যারিয়েবল রিজনটা হচ্ছে এর এন টার্মিনাল রিজনে থাকে, ঠিক আছে। এখানে লেখা নাই ফিগারে, তাও লেন্সে আছে এন টার্মিনাল এন্ডে হাইপার ভ্যারিয়েবল রিজনটা থাকে। তো এটা ইউজুয়ালি একটা ইমিউনোগ্লোবুলিনের মতোই কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যে বিটা 2 মাইক্রোগ্লোবুলিনটা ওটা ক্রোমোজোম 15 থেকে আসে, আর যেটা হচ্ছে ইউজুয়ালি হেভি চেনটা ওটা হচ্ছে ক্রোমোজোম 6 থেকে আসে এমএইসি মলিকুলের ক্ষেত্রে। আর এমএইসি মলিকুলের যেটা 1 সেটা হচ্ছে ইউজুয়ালি 6টা তৈরি করতে পারে, 3টা বাবার থেকে 3টা মায়ের থেকে জানি। এবার আসে হচ্ছে ক্লাস 2 এমএইসি মলিকুল, ঠিক আছে। এই ক্লাস 2 এমএইসি মলিকুলও একটা গ্লাইকোপ্রোটিন ইন নেচার। তো এই ক্ষেত্রে ক্লাস 2 এমএইসি মলিকুলে দুইটা চেন থাকে, একটা হচ্ছে আলফা চেন, এটা হচ্ছে আলফা চেন, ঠিক আছে। আর এটা হচ্ছে বিটা চেন, ঠিক আছে। দুইটা চেন দেখা যাচ্ছে। তো কি হয়, এই আলফা চেন এবং বিটা চেন নন কোভ্যালেন্টলি একে অপরের সাথে বাইন্ড করে, ঠিক আছে, নন কোভ্যালেন্টলি বাইন্ড করে। তো এখানে কি হয়, আলফা চেনটা একটা আলাদা পেপটাইড, বিটা চেনটা একটা আলাদা পেপটাইড। তো এই আলফা চেন আর বিটা চেন দুইটা আলাদা HL এর জিন থেকে ইউজুয়ালি কোড হয়ে থাকে, ঠিক আছে। মানে দুইটা পেপটাইড দুইটা আলাদা HL এর জিন থেকে কোড হয়ে থাকে। তো এই ক্লাস 2 এমএইসি ইউজুয়ালি প্রফেশনাল যেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার সারফেসে থাকে, যেমন ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, তারপরে বি সেল। তো এগুলো ইউজুয়ালি হাইলি পলিমরফিক, ঠিক আছে। এটা হাইলি পলিমরফিক। তো কি করে এরা, কি কোনো অ্যান্টিজেনকে ইউজুয়ালি তার যে হাইপার ভ্যারিয়েবল রিজন, এটারও কিন্তু হাইপার ভ্যারিয়েবল রিজন থাকে। এর যে হাইপার ভ্যারিয়েবল রিজনে এরা কোনো অ্যান্টিজেনের শর্ট পেপটাইডস ইউজুয়ালি প্রেজেন্ট করে থাকে, যার কারণে যেটা CD4T সেল বা হেল্পার টি সেল, CD4T সেল ইউজুয়ালি এর যেই কনস্ট্যান্ট রিজন থাকে এখানে এসে বাইন্ড করে এটার এগেনস্টে ইউজুয়ালি তাদের ইমিউন রেসপন্স ইনহ্যান্স করে থাকে। এখানে ইউজুয়ালি একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি এমএইসি রেস্ট্রিকশন বলে একটা কথা, সেই টি সেলে থাইমিক সিলেকশনের সময় পড়েছিলাম। তো এখানে কি হয়, একটা কথা আছে, এক্সাম্পল আছে এমএইসি রেস্ট্রিকশন নিয়ে। সেটা হচ্ছে ধরলাম এই হচ্ছে একটা লোক, এই হচ্ছে আরেকটা লোক, তাই না। তো এর শরীরে একটা ভাইরাস ইনফেক্টেড সেলের এগেনস্টে আমাদের CD8T সেল প্রডিউস হলো, তাই না। তো এই CD8T সেল ইউজুয়ালি ওই ভাইরাস ইনফেক্টেড সেলকে ক্লাস 1 এমএইসি মলিকুলের মাধ্যমে আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করে দিবে, ঠিক আছে। তো এখানে আরেকটা লোক আছে, তাই না। এই আরেকটা লোকের শরীরেও ইউজুয়ালি ভাইরাস ইনফেক্টেড আছে। তো এই লোকের শরীরে ভাইরাস ইনফেক্টেড আছে এবং সেটাও ক্লাস 1 এমএইসি মলিকুল দিয়ে প্রেজেন্ট আছে, বাট তার শরীরে কোনো CD8T সেল নাই। এখন আমি যদি এর শরীর থেকে এই CD8T সেলটা এর শরীরে দিয়ে দিই, তাহলে কিন্তু এই CD8T সেল তার শরীরে কাজ করবে না, যদিও তার ক্লাস 1 এমএইসি মলিকুল উইথ ভাইরাস ইনফেক্টেড সেল আছে, তারপরও কাজ করবে না। কেন করবে না? কারণ আমাদের থাইমাসে ইউজুয়ালি যে এমএইসি রেস্ট্রিকশন আছে, ওর মাধ্যমে ইউজুয়ালি এই CD8 সেলটা সেলফ নন সেলফ চিনে। এটা শুধু সেলফ এমএইসি মলিকুল দিয়ে কোনো অ্যান্টিজেন বাইন্ড থাকলেই তার এগেনস্টে কাজ করবে। তো এর শরীরে যে এমএইসি প্রোটিন সেটা কিন্তু নন সেলফ। এই CD8 যখন আমি এর শরীরে ঢুকাচ্ছি, এর এমএইসি প্রোটিনটা কিন্তু এই CD8টা নন সেলফ হিসেবে ধরবে, এর এগেনস্টে কোনো ইমিউন রেসপন্স প্রডিউস করবে না। CD8 অলওয়েজ সেলফ এমএইসি মলিকিউলের সাথে কোনো অ্যান্টিজেন বাইন্ড করলে থাকলে তার এগেনস্টে ইমিউন রেসপন্স করে, ওটা কখনো নন সেলফ এমএইসির এগেনস্টে ইমিউন রেসপন্স করে না। তো এটা হচ্ছে অল অ্যাবাউট এমএইসি মলিকিউল। এরপরে আমি নেক্সট টপিক আলোচনা করব।